ড্রামার শুরুতেই একটা বিয়ের সিন দেখানো হয়, যেখানে আজকে আমাদের গল্পের নায়িকা জ্যাসমিনের তারই ক্রাশ ইয়ানের সাথে বিয়ে হচ্ছিল। তারা দুজনে হেঁটে স্টেজে যায় এবং সবাই ক্লাপিংস করছিল। সেখানে জ্যাসমিনকে জিজ্ঞেস করা হয়, সে গরিব হোক বা বড়লোক, অসুস্থ বা সুস্থ, তুমি সবসময় কি তার পাশে থাকবে? তুমি কি তাকে বিয়ে করবে? জ্যাসমিন যখন হ্যাপি হয়ে সেখানে হ্যাঁ বলবে, তখনই সে বাচ্চার আওয়াজ শুনতে পায়। সে বাচ্চার আওয়াজ জ্যাসমিনকে বলছিল, আপনি বিয়ের জন্য হ্যাঁ বলবেন না? বাচ্চার কথা শোনার পর তো জ্যাসমিন অনেকটাই শকড হয়ে যায়। সেখানে বাচ্চা ওকে বলে, ইয়ান আমার বাবা নয়। জ্যাসমিন তো অবাক হয়ে ভাবছিল কে কথা বলছে। সেখানে জ্যাসমিন তো হ্যাঁ বলছিল না, তাই ইয়ান তো পেরেশান হয়ে যায় আর ওকে জিজ্ঞেস করে, তোমার শরীর কি ভালো না? সেখানে জ্যাসমিন না বলে, তখনই সে বাচ্চার আওয়াজ তাকে আবারও বলে, মা তুমি তার উপর একদমই মনোযোগ দিবে না। তোমার বোন লিলির গর্ভে যে বাচ্চা আছে সে বাচ্চার বাবা আর কেউ নয়, এই ইয়ান নামের লোকটা একদমই ভালো কোনো মানুষ না, সে অনেক দুষ্ট। কিন্তু মনে মনে ভাবে আর তার বাচ্চাকে প্রশ্ন করে, তুমি কি আমার গর্ভে থাকা বাচ্চা? সেখানে বাচ্চা ওকে হ্যাঁতে জবাব দেয়। জেসমিন তো মনে মনে তার বাচ্চাকে জিজ্ঞেস করে, যদি ইয়ান তোমার বাবা না হয় তাহলে কে তোমার বাবা? জেসমিন তো সেখানে হ্যাঁ বলছিল না। আশেপাশে সব গেস্টেরা কথাবার্তা বলছিল, এই মেয়ে কেন কিছু বলছে না। সেখানে জেসমিনকে আবারও জিজ্ঞেস করা হয়, আপনি কি বিয়ে করতে চান, হ্যাঁ নাকি না? তখনই জেসমিনকে আবারও বাচ্চা বলছিল, এ লোকটা আপনাকে আরো একবার ধোঁকা দিয়েছে। এবার যদি আপনি তাকে বিয়ে করেন তাহলে সে আপনাকে স্টোররুমে বন্দি করে রাখবে আর সীমা ছাড়া টর্চার করবে। তাই আপনার উচিত জলদি করে আমার বাবার কাছ থেকে সাহায্য চাওয়া। সে গেস্টের মধ্যে সব থেকে বেশি হ্যান্ডসাম এবং সব থেকে বেশি ধনী। সেখানে জ্যাসমিনের নজর তো আমাদের হিরো চ্যানের দিকে যায়, কারণ গেস্টের মধ্যে সেই সব থেকে বেশি হ্যান্ডসাম এবং রিচও ছিল। জ্যাসমিন তো মনে মনে বাচ্চাকে বলে, চ্যান কিভাবে তোমার বাবা হতে পারে? এটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ সে তো কখনোই কোনো মেয়ের কাছে যায় না। সে তো মেয়েদের কাছ থেকে দূরে পালায়, তাছাড়া তার জীবনে কখনো কোনো মেয়ে আসেনি। যাই হোক, তুমি এসব বাদ দাও। যদিও ইয়ান বেশি বড় লোক না, সে অনেক ভালো একজন মানুষ। আর এখন তো অনেক বেশি দেরি হয়ে গেছে। তোমার যখন জন্ম হবে তুমি তার সাথে অনেক ভালো হয়ে থেকো, কারণ ইয়ানই তোমার আসল বাবা। বাচ্চা চিল্লাতে শুরু করে আর বলে, মা আপনি বদমাইশকে বিয়ে করতে পারেন না। আপনার কি মনে আছে 3 মাস আগে আপনার জ্ঞান যখন হসপিটালে ফিরেছিল? জেসমিন শকড হয়ে বাচ্চাকে বলে, তুমি কি সে রাতের কথা বলছো? বাচ্চা বলে, হ্যাঁ মা, আমি সে রাতেরই কথা বলছি। সে রাতে তোমাকে ড্রাগ দেওয়া হয়েছিল। তিনি আপনাকে লিলি আর ইয়ান মিলেই ড্রাগ দিয়েছিল, আর তারা আপনাকে ধনী একজন ব্যক্তির কাছে বিক্রি করে দিতে চেয়েছিল। আর সেদিনই আমার বাবার সাথে আপনার প্রথম দেখা হয়। সে রাতে আপনার সাথে আর কেউ নয়, আমার বাবা ছিল। এসব শোনার পর তো জ্যাসমিন পুরাই শকে চলে যায় আর ভাবছিল, সেদিন আমার মাথা অনেক বেশি ঘুরছিল, তাই আমি চিনতে পারিনি কে আমার সাথে ছিল। সে রাতে কি সত্যি আমার সাথে চ্যান ছিল? ইয়ান সেখানে নোটিস করে জ্যাসমিন তো শুধুমাত্র চ্যানকেই দেখছিল। ইয়ান তো সেখানে জ্যাসমিনের হাত ধরে আর বলে, আমি জানি তুমি অনেক বেশি প্যারেশান, কিন্তু একবার আমাদের বিয়ে হয়ে যাক, আমি তোমাকে অনেক হ্যাপি রাখবো। এবার তো বাচ্চা একদমই সহ্য করতে পারে না, এঞ্জেল হয়ে পেট থেকে বের হয়ে যায় আর জ্যাসমিনকে বলে, না মা, তুমি এ বিয়ে করতেই পারো না। তোমার বিয়ের জন্য যে বাড়ি কেনা হয়েছে সে বাড়ির পাশে সে আরেকটা বাড়ি কিনেছে, যেখানে সে তোমার বোন লিলি এবং তার বাচ্চাকে রাখবে। সে কিন্তু আসলে অনেক বড় একজন ভিলেন। এবার তো জ্যাসমিন অনেক পেরেশান হয়ে যায় আর বলে, না আমি রাজি না। সেখানে ইয়ান তো পুরোই শকড হয়ে যায়। আশেপাশের সবাই তো বলাবলি করছিল, সেই পরিবারের মেয়ে বিয়ে করতে রাজি হচ্ছে না। সে তো আগে ইয়ানকে বিয়ে করার জন্য পুরোই পাগল ছিল, তাহলে আজকে কেন সেই পরিবারের বড় মেয়ে ইয়ানকে বিয়ে করতে চাচ্ছে না? জ্যাসমিনের পরিবারও তো পুরোই শকড হয়ে যায়। ইয়ান বলে, তোমার কি সমস্যা, তুমি আমাকে বলো। আর জ্যাসমিনকে টাচ করবে, জ্যাসমিন তো দূরে সরে যায়। সেখানে বাচ্চা বলে, মা তুমি তাকে সম্পূর্ণ রিজেক্ট করে দাও, সে আপনার যোগ্য না। সে বিয়ের পরে আপনাকে অনেক টর্চার করবে, অনেক পেরেশান করবে। তাই প্লিজ মা, তুমি আমার আসল বাবাকে বিয়ে করে নাও। সে কত হ্যান্ডসাম এবং কত রিচ, আমার তো আমার হ্যান্ডসাম বাবাকেই চাই। সেখানে জ্যাসমিন বলে, আমি এখানে কোনো হাঙ্গামা করতে চাই না, কিন্তু এই বিয়ে আমি করতে চাই না। আরো ফুলের তোড়া ফেলে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু ওর সামনে সেখানে লিলি চলে আসে আর বলে, আজকে তোমার বিশেষ দিন, তুমি এরকম করতে পারো না। জ্যাসমিন অবাক হয়ে সেখানে লিলিকে দেখে, তার হাতের আংটি একেবারে তার আংটির মতো ছিল, যেটা ইয়ান ওকে দিয়েছিল। এসব দেখার পর তো জ্যাসমিন সবকিছুই বুঝতে পারে আর রেগে যায় আর ভাবছিল, তারা আমাকে ইউজ করেছে। লিলি আমাদের পরিবারের দত্তক নেওয়া মেয়ে, তাই ইয়ান তাকে বিয়ে করতে পারবে না। তাই সে আমাকে ফাঁসিয়েছিল, যাতে আমার নাকের নিচে দুজনে একসাথে থাকতে পারে আর এই বিয়ের পরে তারা এই সম্পর্ক চালিয়ে যেতে পারে।
লিলি বলে তুমি তো সব সময় ইয়ানকেই বিয়ে করতে চেয়েছো, কিন্তু সে যখন এখন বিয়েতে রাজি, তুমি কেন এরকম করছো? আমাদের পরিবারের রেপুটেশনের কি হবে? সেখানে বাবা সামনে আসে আর বলে তুমি তো ইয়ানকে বিয়ে করার জন্য কান্না করেছিলে, তাহলে এখন কি হয়েছে? সব গেস্টেরা চলে এসেছে, তামাশা বন্ধ করো। সেখানে মা বলে তুমি তোমার ছোট বোনের থেকে একটু বেশিও বুদ্ধিমান না? লিলি কত বেশি বুদ্ধিমান, তার জন্য কখনোই আমাদের এরকম ইনসাল্ট হয়নি। এখন আমরা কিছুই জানি না, তোমারই বিয়ে করতেই হবে, তোমার তাকে পছন্দ হোক বা না হোক, সে ভালো হোক বা খারাপ হোক। সেখানে ইয়ান তোর হাত ধরে ফেলে আর বলে অনেক হয়েছে, এবার তো এই বিয়ে হয়েই ছাড়বে। ইয়ান সেখানে সবার সামনে বলে আমি এই মেয়েকে বিয়ে করার জন্য রাজি, আর আমি প্রমিস করছি আমি সারা জীবন তার সাথে থাকবো, তাকে হ্যাপি রাখবো। জেসমিন তার হাত সরায় আর বলে মিথ্যা কথা বলা বন্ধ করো, তোমার আর আমার বোনের সম্পর্ক অনেক বছর ধরে চলছে। সেখানে লিলি বলে অনেক হয়েছে, আমি জানি তুমি বিয়ে করতে চাও না, কিন্তু এরকম বাহানা তুমি দিতেই পারো না। লিলির ওপর সেখানে ওর প্যারেন্টসেরাও অনেক চিল্লাচিল্লি করছিল। ওর মা তো রেগে ওকে বলছিল তুমি ছোটবেলা থেকেই এরকম ছিলে, তোমার বোনের ওপর জেলাস হতে। আশেপাশের অনেকে বলাবলি করেছিল আমরা তো শুনেছি মেয়েটা নাকি অনেক বেশি অহংকারী, তার কথা শোনানোর জন্য সে অনেক কিছুই করতে পারে। তখনই বাচ্চা জেসমিনকে বলছিল মা তোমার ব্যাপারে অনেক গুজব ছড়ানো হয়েছে, আর এই সব কিছু তোমার বোনের কাজ। সে আপনার রেপুটেশন অনেক আগেই খারাপ করে দিয়েছে, তাই এসব চিন্তা না করে এখান থেকে পালান। জেসমিন তো সেখানে ইয়ানকে বলে তুমি ডাস্টবিনে যাও, আর সেখান থেকে যেতে শুরু করে। কিন্তু সামনে গার্ডেরা চলে আসে, ইয়ান ওর হাত ধরে আর বলে অনেক হয়েছে, এবার তো এই বিয়ে হবেই। তখনই বাচ্চা ওকে বলে আমি পুরাই কনফার্ম এই বিয়ের পর সে আপনাকে স্টোররুমে বন্দি করে রাখবে, তাই জলদি করে আমার বাবার কাছ থেকে সাহায্য চান। জেসমিন জলদি করে পেছনে তাকায়, কিন্তু চ্যান ছিল না, চ্যান তো চলে যাচ্ছিল। তাই জেসমিন সেখানে কোনো রকম ভাবে ইয়ানের হাত সরায় এবং সেখান থেকে দৌড়াতে শুরু করে। আরও গার্ডের কাছ থেকে বাজারের জন্য কিছু ওয়াইনের বোতল ভেঙে ফেলে। এই শব্দে আমাদের গল্পের হিরো চ্যানও থেমে যায়। জেসমিন তো জলদি করে ওর কাছে দৌড়ে যায়, ও সেখানে পড়িয়ে যাবে, কিন্তু আমাদের চ্যান ওকে ধরে ফেলে। জেসমিন চ্যানের হাত ধরে আর বলে আমাকে তোমার সাথে নিয়ে যাও। চ্যান ওর হাত সরায় আর বলে তুমি হয়তো জানো না আমার পছন্দ না কোনো মেয়ে আমাকে টাচ করুক। তখনই বাচ্চা বলে মা তোমার এত প্যারেশান হতে হবে না, আসলে আমার বাবা তো অনেক ভালো নাটক করতে পারে, তুমি আবারও তার কাছে যাও এবং ভালোভাবে কথা বলো। এবারে চ্যান আবারও যেতে শুরু করে এবং জেসমিন ওকে থামায়। চ্যানকে জেসমিনের প্যারেন্টস বলছিল আমাদের মেয়ের মাথাই খারাপ হয়ে গেছে, তাই প্লিজ ওকে ক্ষমা করে দিবেন। আর সেখানে আশেপাশের সবাই তো জেসমিনকে অনেক কথা শোনাচ্ছিল, কিন্তু জেসমিন পেছন থেকে চ্যানকে বলে আমার গর্ভে যে বাচ্চা আছে সে বাচ্চার বাবা তুমি। আশেপাশের অনেকেই তো বলাবলি করেছিল সে ধনী হওয়ার জন্য এসব কি করছে, কি জানে না আজ পর্যন্ত যে মেয়েরা এরকম করার চেষ্টা করেছে তাদের কি পরিণতি হয়েছে। জেসমিন ভাবছিল এই ব্যক্তির ব্যাপারে কে না জানে, সে কখনো মেয়েদেরকে টাচই করে না, বলতে গেলে মেয়েদেরকে ঘৃণাই করে, আর সবসময় হাতের মধ্যে বুদ্ধার মালা লাগিয়ে থাকে। সে মালাকে আজ পর্যন্ত সে কখনোই দূরে করেনি। চ্যান পেছনে ঘুরে আর অবাক হয়ে বলে কি আমার বাচ্চা, তুমি তো আসলে অনেক বেশি বোল্ড, এত বড় মিথ্যা কেউ কিভাবে বলতে পারে। জেসমিন ভাবছিল এবার আমি কি করব। বাচ্চা বলে মা তোমার প্যারেশান হতে হবে না, কারণ আপনার কাছে প্রুফ আছে যে মিস্টার চ্যানই আমার আসল বাবা। যতদিন আপনার কাছে প্রমাণ আছে আমার বাবা আপনাকে দূরে সরাতে পারবে না। জেসমিনের বাবা তো রেগে যায় আর বলে তুমি তো এবার সীমা অতিক্রম করে ফেলেছ, আর তাকে চড় মারে। জেসমিন তার বাবাকে কিছুই বলে না, কিন্তু চ্যানকে বলে সে তার শরীরে একটা বার্থমার্ক দেখেছে। চ্যান তো সেই বার্থমার্কের কথা শুনে পুরো হতবাক হয়ে যায়। পেছন থেকে লিলি বলে সবার শরীরেই কম বেশি বার্থমার্ক থাকে, আর তুমি এসব মিথ্যা কিভাবে বলতে পারো। আরও সেখানে জেসমিনের বিরুদ্ধে সবাইকে উস্কানোর চেষ্টা করে। সেখানে জেসমিন সবার সামনে বলে তার বার্থমার্ক কোন কোন জায়গায় আছে। চ্যান তো অবাক হয়ে ভাবছিল সে এত কিছু কিভাবে জানতে পারলো, আর আশেপাশে সবাই বলছিল মিথ্যারও একটা সীমা থাকে, সাহস থাকলে ডিএনএ টেস্ট করা হোক, সবার সামনে পরিষ্কার হয়ে যাবে এই বাচ্চার বাবাকে। জেসমিন তো চ্যানকে বলে তোমার যদি আমার কথায় বিশ্বাস না হয় সবার কথা শুনে টেস্ট করাও। সেখানে চ্যান বলে ঠিক আছে চলো। তারপর সেখানে জেসমিনের রক্ত নেওয়া হয় আর বলা হচ্ছিল 10 মিনিট লাগবে টেস্টের রেজাল্ট আসতে। তখনই সেখানে চ্যানের গ্র্যান্ডপার এন্ট্রি হয়। সবাই তো চ্যানের গ্র্যান্ডপাকে দেখার পর হতবাক হয়ে যায়। গ্র্যান্ডপা জেসমিনের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে তুমি কি সে মেয়ে যে আমাদের বংশধরকে জন্ম দিবে? তুমি আসলে অনেক বেশি কিউট, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি আমার গ্রেট গ্র্যান্ড চাইল্ডকে আমার কোলে তুলতে পারবো। সে তো অনেক বেশি হ্যাপি ছিল। সেখানে গ্র্যান্ডপা জেসমিনকে বসতে বলে। সেখানে চ্যান বলে যদি রিপোর্ট নেগেটিভ আসে এই মেয়েকে আমার হাত থেকে কেউই বাঁচাতে পারবে না।
এসব কিছু দেখার পর তো ইয়ান ভাবছিল আজকে তার জন্য আমার অনেক ইনসাল্ট হয়েছে, একবারই সব সমস্যার সমাধান হোক, আমি তাকে ছাড়বো না। কেউ ভাবতেও পারছে না তার কি অবস্থা আমি করব। তখনই বাচ্চা বলে, মা ভালো হয়েছে আপনি এই নিজ লোকটাকে বিয়ে করেননি, কারণ সে তো আগে প্ল্যানিং করে রেখেছে বিয়ের পরে কিভাবে আপনাকে এত জ্বালাতন করবে। সেখানে আশেপাশের অনেকেই কথাবার্তা বলছিল, যদি এ বাচ্চা চ্যানের না হয় কি জানি মেয়ের সাথে কি হবে। জেসমিনও ভাবছিল যদি সত্যি আমার বাচ্চার বাবা চ্যান না হয় তাহলে আমার সাথে কি হবে। তখনই সেখানে একজন ব্যক্তি আসে এবং সেখানে চ্যানের কানে কানে রেজাল্ট বলে দেয়। রেজাল্ট শোনার পর তো সে পুরাই শকটে চলে যায়। সেখানে গ্র্যান্ডপা বলে এর মানে টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে আর তার গর্ভের বাচ্চা আমার গ্রেট গ্র্যান্ডসন। কিন্তু সেখানে লিলি বলে না, এরকম হতেই পারে না, এসব কিছু শুধুমাত্র আমার বোনের খেলা। কিন্তু সেখানে অবাক করে বলা হচ্ছিল এই বাচ্চা আসলে মিস্টার চ্যানের রেজাল্ট পজিটিভ এসেছে। চ্যানের হাত থেকে পড়ে সেখানে সে মালা পড়ে যায়। আশেপাশের সবাই তো বলতে শুরু করে কিভাবে এরকম হতে পারে। আর চ্যান ভাবে 3 মাস আগের সেই মেয়েটা আবার জেসমিন নয় তো। চ্যান তো সেখানে ফ্ল্যাশব্যাকের কথা ভাবছিল, যেখানে ওর জ্ঞান ফেরার পরপরই ও সেখানে কাউকেই দেখতে পায় না, মানে ও আগেই চলে গেছিল। কিন্তু সেখানে আশেপাশে সবাই তো বলছিল এসব তারই প্ল্যানিং। সবাই ওকে কথা শোনাচ্ছিল আর সেখানে ওর প্যারেন্টস ওকে বলছিল তোমার মতো মেয়ে আমাদের লাগবে না, এখন থেকে আমাদের পরিবারে একজন মেয়ে। এসব দেখার পর তো গ্র্যান্ডপা রেখে যায় আর বলে অনেক হয়েছে, আর কি ওর ব্যাপারে কিছু বলবে না, সে আমাদের পরিবারের বউ হয়। সেখানে গ্র্যান্ডপা বলে জেসমিনকে গাড়িতে উঠিয়ে বাড়িতে নিয়ে যাও। জেসমিন দাঁড়ায় কিন্তু হঠাৎ করে তার মাথা ঘুরতে শুরু করে, চ্যান ওকে ধরে ফেলে। চ্যান ওকে কোলে নেয় আর বলে আমি এটা অ্যাকসেপ্ট করতে চাই না, কিন্তু তুমি আমার বাচ্চার মা হতে চলেছ। সেখানে চ্যান সবাইকে বলে তোমরা জেসমিনের ব্যাপারে অনেক কিছুই বলে নিয়েছ, কিন্তু এখন যদি কেউ তার ব্যাপারে একটা শব্দও বলে আমি তাকে ছাড়বো না। আরও সবার সামনে দিয়ে আমাদের নায়িকাকে নিয়ে যায়। তারপর আমাদের গাড়ির সিন দেখানো হয়, যেখানে দুজনেই শান্ত ছিল। চ্যান তো সেখানে কাউকে কল করে আর তার সব ফ্লাইট ক্যান্সেল করতে বলে। আর সে ফোনে বলছিল বানকে জলদি করে চায়না ফিরিয়ে আনো। তখনই সেখানে জেসমিনকে বাচ্চা বলে এই বান হচ্ছে তোমার সব থেকে বড় শত্রু, সে বাবার চাইল্ডহুড সুইট হার্ট আর সে আমার বাবার মুনলাইট হতে চায়, তাই আপনার এখন আরো বেশি সাবধানে থাকতে হবে। সেখানে জেসমিন তো কারের জানালা খোলে আর সেখান থেকে আংটি ফেলে দেয়। তারপর দেখা যায় ও তো চ্যানের বাড়িতে ছিল। চ্যান ওকে বলে আজকের এসব কিছু একেবারেই মানা যায় না, যদিও তুমি আমার বাচ্চার মা হতে চলেছ তারপরেও আমি তোমাকে বিয়ে করতে পারবো না। জেসমিন তো অবাক হয়ে ভাবছিল আমি তো ভাবতেই পারিনি এখানে আসার পর আমাকে এসব শুনতে হবে। কিন্তু যাই হোক তার ব্যবহার অনেকটাই চেঞ্জ হয়েছে, এর মানে সে বিশ্বাস করেছে এই বাচ্চা সত্যিই তার। সেখানে জেসমিন তো ওকে অবাক হয়ে দেখছিল আর ভাবছিল এরকম নয় তো সেও আমার বাচ্চার চিন্তা ভাবনা শুনতে পায়। জেসমিন সামনে থেকে বলে না, আমার এরকম কোনো চিন্তা ভাবনাই নেই, আর আমি আপনার পরিবারেও ঢুকতে চাই না, আমি তো শুধুমাত্র আমার বাচ্চাকে সেফলি জন্ম দিতে চাই। তখনই বাচ্চা বলে মা তুমি একদম ঠিক কাজ করেছো, বাবার মনে আস্তে আস্তে তোমার জন্য ফিলিংস তৈরি হচ্ছে, আপনি এরকম ভাবেই চালিয়ে যান। তখনই সেখানে জ্যান বলে তোমার রুম 2য় ফ্লোরে, আর মিস্টার মো তোমার দেখাশোনা করবে, আর কোনো কাজ ছাড়া এখানে ওখানে দৌড়াদৌড়ি করবে না, শুধু রেস্ট করো। জেসমিন তারপর তার রুমে আসে আর ভাবছিল এটাই সব থেকে সেফ জায়গা যেখানে আমি আর আমার বাচ্চা সেফ থাকবো। ও তো ভেতরে আসার পর আজকে কি কি ঘটেছে সবকিছুই ভাবে। আরও ভাবছিল যদি আজকে সে তার বাচ্চার মনের কথা শুনতে না পেত তাহলে তার সাথে কি হতো। ইয়ানকে বিয়ে করার পর তো তার জীবন পুরাই ধ্বংস হয়ে যেত। সেখানেও তো বাচ্চাকে বলে বান এবং চ্যানের ব্যাপারে সবাই জানে, চ্যানের শুধু বানের জন্যই ফিলিংস আছে, তোমার কি মনে হয় তোমার বাবা আমাদেরকে অ্যাকসেপ্ট করবে? বাচ্চা বলে মা তুমি বেশি টেনশন করো না, বাবার মনে তোমার জন্য আস্তে আস্তে ফিলিং হচ্ছে, আর বান তার সামনে ফিরে আসার আগে সে আপনাকে সম্পূর্ণ ভালোবেসে ফেলবে। যাই হোক এখন আপনি একটু শান্ত থাকেন, আমি সবকিছু অবজার্ভ করি। কিছুক্ষণ পর বাচ্চা জেসমিনকে বলে বান তো সব ব্যাপারে জানতে পেরে গেছে আর সে ফ্লাইট নিয়ে বের হয়ে গেছে, কালকের মধ্যেই সে ফিরে আসবে, তাই তোমার সেই মেয়ের কাছ থেকে সাবধানে থাকতে হবে। জেসমিন বলে তুমি চিন্তা করো না, সব আমি সামলে নিব। তারপরের দিন দেখা যায় লিলিকে সাথে করে বান সেখানে চলে আসে। বান তো চ্যানের কাছে গিয়ে ওকে বলে এতদিন পর আমাদের দেখা হলো, তোমার কেমন লাগছে? সেখানে বান বলে হ্যাঁ অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমাকে না বলে তুমি কেন এসেছো? বান বলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি, লিলি আমাকে পিক করতে এসেছিল। বান তারপর জেসমিনের দিকে তাকায় আর জিজ্ঞেস করে সে কে? সেখানে চ্যান বলে সে আমার বাচ্চার মা। সেখানে বান বলে এর মানে তুমি সেই পরিবারের বড় মেয়ে? পেছন থেকে লিলি বলে হ্যাঁ সে কত হাঙ্গামা করেছে,
আর চ্যান পরিবারে আসার জন্য কি না কি করেছে। তাই তো চ্যান পরিবার এখনো কোনো বিয়ের অ্যানাউন্সমেন্টই করেনি। তাই তো এই পরিবারেও তোমাকে কোনো পজিশন দেওয়া হয়নি। সেখানে বান বলে কোনো ব্যাপার না, তোমাকে কোনো পজিশন দেওয়া হয়নি, কিন্তু আমাদের এই পরিবার রক্তের সম্পর্ককে অনেক বেশি গুরুত্ব দেয়। তাই চিন্তা করো না, তোমাকে বাড়ি থেকে আমি বের করব না। জেসমিন বলে বাড়ি থেকে বের করা এর মানে কি? তখনই পেছন থেকে গ্র্যান্ডপা বলে তার কথার কোনো মানে নেই। কোনো বাইরের মানুষ কেন আমাদের পরিবারের ব্যাপারে কথা বলছে? সেখানে বান্ত গ্র্যান্ডপার কাছে যায় আর বলে গ্র্যান্ডপা আমার কথার মানে এটা ছিল না। সেখানে গ্র্যান্ডপা বলে কিছু বছর আগে তুমি চ্যানকে জোর করে ছেড়ে অ্যাব্রোডে চলে গিয়েছিলে, আর এখন যখন ফিরে এসেছো তুমি চ্যানের কোনো ব্যাপারে একেবারেই না গলাতে পারবে না। আমি ওয়েলকাম ডিনার রাখছি, তুমি সেখানে নিশ্চয়ই এসো। সেখানে লিলি তো জেসমিনকে বলছিল তুমি ডিনার পার্টিতে আমার তরফ থেকে অনেক বড় একটা সারপ্রাইজ পাবে, আর আমি তোমাকে প্রমিস করছি আমি তোমার রেপুটেশনকে পুরো খারাপ করে দিব। লিলির যাওয়ার বড়বড়ি বাচ্চা ওকে বলছিল লিলি সে বানের সাথে মিলে আবারও আমাদের ডিএনএ টেস্ট করাবে। তারা সেখানে সবার সামনে আপনাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চায়, তাই সাবধানে থাকবেন। আমরা চ্যানকে নোটিস করলে বুঝতে পারি সে হয়তো বাচ্চার মনের কথা বুঝতে পারে। তারপর আমাদের সে ওয়েলকাম ডিনার পার্টি সিন দেখানো হয়, যেখানে আশেপাশে সবাই তো জেসমিনের ব্যাপারে নানা ধরনের কথা বলছিল। ব্যান তো সেখানে জেসমিনকে উপরে নিয়ে যায় এবং বলছিল আপনারা সবাই তো এই ঘটনা জানেন, আমি যখনই সব জানতে পেরেছি ফিরে এসেছি। আপনারা সবাই জানেন অনেক মেয়েরা চ্যানের পিছু করেছে, কিন্তু চ্যানের গ্রুপ পরিবারে শুধুমাত্র জেসমিনই আসতে পেরেছে। সবাই তো ভালোভাবেই জানে সে ইয়ানকে পছন্দ করত আর তাকেই বিয়ে করতে চেয়েছিল। ও তো সবার সামনে জেসমিনকে প্রশ্ন করে কি এরকম হয়েছে তুমি চ্যানের এত কাছে চলে গেলে এবং গর্ভবতী হয়ে গেলে। সেখানে বাচ্চা ভাবছিল এই মহিলা কত বেশি দুষ্টু, যদিও আমি আমার বাবার আসল মেয়ে। তখনই চ্যান আসে আর চ্যান বলে চলো আরেকবার টেস্ট করি। জেসমিন ভাবছিল আমার ভাবনাই কি ঠিক, যেন কি বাচ্চার মনের কথা শুনতে পায়। তখনই সেখানে লিলি আসে আর বলে তোমার পর্দা ফাঁস হয়ে গেছে। আরও সবাইকে রিপোর্ট দেখিয়ে বলে এটাই আসল রিপোর্ট। সবাই অবাক হয়ে যায় আর সেখানে বাচ্চা বলে এ মহিলা কত বড় পাগল, নিশ্চয়ই সে নকল রিপোর্ট বানিয়েছে। তখনই সেখানে ইয়ান আসে আর বলে আমি ভাবতেও পারিনি তুমি এরকম কিছু করতে পারো। সেখানে জেসমিন বলে নিশ্চয়ই রিপোর্ট নকল। তাহলে লিলি তো রিপোর্ট দেখাচ্ছিল আর বলে ভালোভাবে দেখো তোমার বাচ্চার সাথে চ্যানের কোনো সম্পর্ক নেই। জেসমিন তো নিচে পড়া রিপোর্ট দেখছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে গ্র্যান্ডপা আসে আর সবাইকে চুপ থাকতে বলে। জেসমিন ভালোভাবে সে রিপোর্ট পড়ে আর বলে কেউ ঠিকই বলেছে, নকল করার জন্য মাথার প্রয়োজন। তুমি রিপোর্ট তো নিয়ে এসেছো কিন্তু ভালোভাবে রিপোর্ট পড়োনি। তার রিপোর্টে যে বাচ্চা আছে তার সাথে চ্যানের কোনো সম্পর্ক নেই, কারণ এই বাচ্চা আমার নয় লিলির বাচ্চা। আর এই রিপোর্টে স্পষ্টভাবে লেখা আছে লিলির বাচ্চার সাথে তার হাজবেন্ড হানের কোনো সম্পর্কই নেই। সেখানে লিলি তো পুরাই শকটে চলে যায়, ওর হাজবেন্ডও সেখানেই ছিল। ওর চুল টেনে ধরে আর বলে তুমি আমাকে ধোকা দিয়েছো। জেসমিন ভাবে সে কি আমাকে বোকা মনে করেছে, আমি আগেই সব জানতে পেরে গিয়েছিলাম। ওর হাজবেন্ডকে আমি আরেকটা টেস্ট করাতে বলেছিলাম। কিন্তু রিকি সেখানে ওকে জিজ্ঞেস করেছিল আমাকে বলো তোমার বাচ্চার বাবা কে। এখানে লিলি তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে ইয়ান ইয়ান আমাকে প্রমিস করেছিল সে আমাকে বিয়ে করবে আর সে পরিবারের প্রপার্টি পেতেও আমাকে সাহায্য করবে। সেখানে ইয়ানও তো অনেক বেশি ভয় পেয়ে যায়। গ্র্যান্ডপা বলে এটা আমাদের পরিবারের পার্টি, তারা কি তামাশা শুরু করে দিয়েছে, তাদেরকে বের করে দাও। তারপর সব গার্ডেরা মিলে তাদেরকে বের করে দিয়েছিল। গ্র্যান্ডপা তারপর রেগে মেগে চলে যায়, যেন চলেই যাচ্ছিল, কিন্তু বান তার হাত ধরে আর সরি বলে। তারপরে সিনে দেখা যায় বান্ত সুযোগ বুঝে চ্যানের কাছে চলে যায় আর ওকে পেছন থেকে হাঁক করে। সেখানে চ্যান ওকে জিজ্ঞেস করে তুমি এত বছর আগে কেন আমাকে না বলে ছেড়ে চলে গিয়েছিলে। সেখানে বান বলে আমার কোনো সমস্যা ছিল, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তো এখন ফিরে এসেছি। সেখানে চ্যান বলে তুমি ফিরে আসলেও কোনো কিছু যায় আসে না, জেসমিন এখন আমার বাচ্চার মা হতে চলেছে, আর এই সত্য কেউ চাইলেও বদলাতে পারবে না। সেখানে চ্যান তো ওকে পাত্তাই দিচ্ছিল না, ও তাকে রিকোয়েস্ট করে প্লিজ আমরা বন্ধু হয়ে থাকি। এতে চ্যান ওকে হ্যাঁ বলে, ও তো হ্যাপি হয়ে যায়। আর যাওয়ার আগে চ্যানকে বলে আমার কাছে একটা প্রজেক্ট আছে, সে ব্যাপারে কথা বলতে আমি নিশ্চয়ই আসবো। তারপর দেখা যায় গ্র্যান্ডপা এবং সে তো হাঁটছিল। গ্র্যান্ডপা ওকে বলে আমি থাকতে কেউ তোমাকে বাড়ি থেকে বের করতে পারবে না, তাছাড়া তোমার এবং চ্যানের সম্পর্ক খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। সেখানে জেসমিন তো গ্র্যান্ডপার জন্য চা আনতে যায়। সেখানে যাওয়ার পর দুইজন মেয়েদের কথা সে শুনতে পায়, তারা কথাবার্তা বলছিল বান নাকি চ্যানের সাথে একটা প্রজেক্টে কাজ করবে।
সেখানে বাচ্চা তো পেরেশান হয়ে যায় আর বলে মা তোমার কিছু করতে হবে। তারপরে সিনে আমাদের জেসমিন তো স্যুপ নিয়ে কোম্পানিতে চলে আসে। সেখানে বান যখনই ওকে দেখতে পায় ওর কাছে চলে আসে আর ওকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো। জেসমিন বলে আমি চ্যানের জন্য স্যুপ এনেছি। ও বলে চ্যান তো বিজি, সে একটা মিটিং এ আছে, তুমি আমাকে দিয়ে যাও, আমি ওকে দিয়ে দিব। সেখানে জেসমিন ওকে না করে তখনই সেখানে চ্যান বেরিয়ে আসে। তো জেসমিনের স্যুপ নিয়ে সেখানে চ্যানকে দিতে শুরু করে আর বলে আমি তোমার জন্য বানিয়েছি। কিন্তু চ্যান তো সেখানে জেসমিনকে বলে এই স্যুপ আনার জন্য ধন্যবাদ, কিন্তু পার্সোনালি তোমার এখানে আসতে হবে না, এখানে ক্যাফেটেরিয়া আছে, এখন বাড়িতে যাও আর রেস্ট করো। এ কথা বলে সে যেতে শুরু করে। জেসমিন তো আপসেট হয়ে যায়, কিন্তু বাচ্চা বলে মা তুমি এরকম ভাবেই চালিয়ে যাও, বাবা আপনাকে নিশ্চয়ই ভালোবাসবে। এই কথা শোনার পর তো চ্যান পেছনে ঘোরে আর ওকে অনেক সুন্দরভাবে থ্যাংক ইউ বলে। তুমি এখন বাড়িতে যাও, রেস্ট করো, রিবন কাটিং সেরেমনি শেষ হলে আমি বাড়িতে ফিরছি আর একসাথে ডিনার করব। এবার তো জেসমিন অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তারপরে সিনে দেখা যায় চ্যান তো বানের সাথে মিলে রিবন কাট করছিল আর এসব কিছু জেসমিন টিভিতে দেখছিল। তখনই গ্র্যান্ডপা আসে এবং টিভি অফ করে দেয়। সেখানে গ্র্যান্ডপা জেসমিনকে বলছিল আমি তোমাকে বলে রাখি বানের পরিবার এবং আমাদের পরিবার অনেক আগে থেকেই বন্ধু, তাই বান আর চ্যান একে অপরকে ছোটবেলা থেকেই চেনে। তাছাড়া তারা তো একে অপরকে আগে অনেক পছন্দ করতো, প্রায় বিয়ে হয়েই যেত। কিন্তু হঠাৎ করেই বান চ্যানকে ছেড়ে আব্রোডে চলে যায় আর এখন চ্যানের মনে তার জন্য কোনো ফিলিংসই নেই, তোমার চিন্তা করতে হবে না। সেখানে জেসমিন বলে না আমি পেরেশান না। গ্র্যান্ডপা বলে আমি সবই বুঝতে পারছি, তাই তো তোমাকে এসব বললাম। তারপরে সিনে দেখা যায় ডাইরেক্টর বাড়িতে আসে। সেখানে জেসমিনের চেক আপ করানো হয়। ডাইরেক্টর বলে বাচ্চা একদম সুস্থ আছে আর বাচ্চার গ্রোথও অনেক তাড়াতাড়ি হচ্ছে। জেসমিন আর গ্র্যান্ডপা তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তখনই সেখানে ব্যান আসে আর সব শোনার পর ডাইরেক্টরকে বলে আমি তো শুনেছি এখন হসপিটালের সব অথরিটি অনেক বেশি ভালো হয়ে গেছে আর হসপিটালের সব প্রযুক্তি অনেক আধুনিক হয়ে গেছে, তাই এখন জেনেটিক টেস্টও ভালোভাবে করা যায়। সেখানে ডাইরেক্টর বলে হ্যাঁ এরকম অনেক টেকনোলজি বের হয়েছে, কিন্তু আমাদের হসপিটালে এসব নেই। বান বলে তুমি কেন টেনশন নিচ্ছ, আমি সাহায্য করব, তোমার শুধু কাজ হলো এই বাচ্চার ভালোভাবে দেখাশোনা করা। সেখানে জেসমিন বলে আমার জন্য এত চিন্তা দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু আমার বাচ্চার তোমার কোনো প্রয়োজন নেই। বান তো বলছিল না আমি এমনি বলছিলাম। আর বানের চলে যাওয়ার পর বাচ্চা সেখানে ওকে বলছিল মা তোমাকে আরো সতর্ক থাকতে হবে, সে ডাইরেক্টরের সাথে মিলে কিছু করার প্ল্যানিং করছে। তারপরে সিনে দেখা যায় জেসমিনকে তো বান হসপিটালে নিয়ে আসে চেক আপ করানোর জন্য। সেখানে বান তো জেসমিনকে বলে গ্র্যান্ডপা বাড়িতে ছিল না, তাই তোমার আমাকেই হসপিটালে আনতে হলো, বাচ্চার টেক কেয়ার করাও তো প্রয়োজন তাই না। ততক্ষণে সেখানে চ্যান চলে আসে আর বলে তুমি ওর সাথে কি করছো। সেখানে জেসমিন বলে বান আমাকে বললো গ্র্যান্ডপার নাকি আমার জন্য অনেক চিন্তা হচ্ছে, তাই সে আমাকে হসপিটালে নিয়ে আসলো চেক আপ করাতে। সেখানে চ্যান তো ওকে বোকা বলে এখান থেকে নিয়ে যায়। তারপরে সিনে চ্যানের কাছে ওর সেক্রেটারি আসে আর বলে জানা গেছে সেই পার্টির মধ্যে যেসব ঘটনা ঘটেছিল তার পেছনে মিস ব্যানও জড়িত ছিল। তাছাড়া সে হসপিটালের সাথেও যোগাযোগ করেছে আর সে 3 দিন আগে হসপিটালে অনেকগুলো টাকা ডোনেট করেছে। সেখানে চ্যান জিজ্ঞেস করে সে কেন এরকম করেছে। সেক্রেটারি বলে কারণ সে প্রমাণ করতে চায় সে বাচ্চা আপনার নয়। এসব শোনার পর তো সে অনেক বেশি রেগে যায় এবং তার হাতের সে কলমও সে ভেঙে ফেলে। সেখানে সেক্রেটারি বলে আমি আরো খবর পেয়েছি মিস জেসমিনের ব্যাপারে অনেক গুজব ছড়ানো হচ্ছে আর এই সব কিছুর পেছনে লিলি এবং ব্যান আছে। অন্যদিকে আমরা বানকে অন্য কয়টা মেয়ের সাথেই দেখতে পাই, সে তো সবার সামনে বলাবলি করেছিল জেসমিনের বাচ্চা আসলে চ্যানের বাচ্চা নয়। আরও সেখানে জেসমিনের বিরুদ্ধে অনেক গুজবও ছড়াচ্ছিল। অন্যদিকে আমরা জেসমিনের প্যারেন্টসকে দেখতে পাই, তারা তো অনেক টেনশনে ছিল ব্যবসা নিয়ে, কারণ অনেক বড় বড় কোম্পানি তাদের সাথে একেবারে কাজ করতে রাজি হচ্ছিল না এবং তারা লোনের জন্য যে অ্যাপ্লিকেশন দিয়েছিল তাও রিজেক্ট করা হয়েছে। তারা কোনো জায়গা থেকে কোনো সাহায্যই পাচ্ছিল না। তখনই ওদের জেসমিনের কথা মনে পড়ে। মা গিয়ে জেসমিনকে বলে তুমি তো জানোই কি চলছে, তোমার বাবার লোন অ্যাপ্লিকেশনও রিজেক্ট করা হয়েছে, এখন তুমি যখন এই পরিবারে আছো তোমারই কিছু করা উচিত, এখন তোমারই চ্যানের সাথে কথা বলতে হবে। বাবা তো রেগে যায় আর মাকে বলে তুমি কেন এরকম ভাবে অনুরোধ করছো, ওকে অর্ডার দাও, সে তো আমাদের অপমান ছাড়া কিছুই করেনি আর এখন এখানে বসে মজা করছে। পেট থেকে যখন বাচ্চা এসব শুনতে পায় সে তো অনেক বেশি রেগে যায় আর তার মাকে বলে মা এদেরকে একেবারেই সাহায্য করবে না, তারা অনেক বেশি স্বার্থপর। সেখানে জেসমিন বলে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো না।
তাছাড়া ব্যবসায়িক বিষয়ে আমি বেশি কিছু বুঝিও না। এখানে তার প্যারেন্টসেরা তো রাগ দেখানো ছাড়া কিছুই করতে পারে না। তারপর জেসমিন তো রাতে বসে তার ব্যাপারে নানা ধরনের পোস্ট দেখছিল, যেখানে অনেকেই তার বিরুদ্ধে নানা কথা বলছিল। এসব দেখার পর তো ওর অনেক বেশি রাগ হয়। আরও সেখানে নোটিস করে কিছু মানুষ তার পক্ষেও কথা বলছে। সেখানে বাচ্চা বলে, মা তোমার বেশি প্যারেশান হতে হবে না, বাবা তোমাকে প্রোটেক্ট করেছে। জেসমিন তো ভাবতে শুরু করে জ্যান কিভাবে হসপিটালে এসেছিল আর ওকে সেখান থেকে নিয়ে গিয়েছিল। জেসমিন বলে, এর মানে তোমার বাবা তোমার কথা শুনতে পায়? সেখানে বাচ্চা বলে, সে আমার কথা শুনতে পায় কিনা এটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে সে আপনাকে সাহায্য করছে। এর মানে সে আপনাকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে জ্যানকে সেক্রেটারি বলছিল বান এখন কি করছে। সেখানে জ্যান বলে, এবার তো সে পুরো সীমায় অতিক্রম করে ফেলেছে। তারপরে সিনে হসপিটালে জেসমিন রিপোর্ট নিয়ে বসেছিল। ওর কাছে ব্যান আসে আর বলে, মনে হচ্ছে রিপোর্ট অনেক ভালো এসেছে, কিন্তু আমি শুনতে পেলাম তোমার প্যারেন্টসের কোম্পানিতে নাকি অনেক সমস্যা আসছে আর তারা নাকি অনেক সমস্যায় পড়ে গেছে। তুমি চাইলে আমি তাদেরকে সাহায্য করতে পারি, কারণ আমি অনেক মানুষদেরকে চিনি যারা তোমাকে সাহায্য করতে পারে। জেসমিন দাঁড়িয়ে পড়ে আর বলে, কোনো প্রয়োজন নেই, আমি ব্যবসায়িক বিষয়ে কিছুই বুঝি না, আর আমি এখন শুধু আমার বাচ্চার ভালো খেয়াল রাখতে চাই। আর আমি যদি জ্যানের ব্যাপারে বলতে চাই, সেও চাই আমি এবং আমার বাচ্চা সম্পূর্ণ সেফ থাকি। তাই পরে কোনো সময় এসব ব্যাপারে কথা বলে আমার মাথা খাওয়ার কোনো প্রয়োজন নেই। এসব কিছুর মধ্যে আমি একেবারে ইন্টারেস্টেড না। ব্যান তো রাগ দেখানো ছাড়া কিছুই করতে পারে না। তারপর রাতের সিন দেখানো হয়, যেখানে তারা সবাই মিলে খাবার খাচ্ছিল। তখনই সেখানে বারবার জ্যানের কাছে কল আসে, কিন্তু কল ধরছিলই না। সেখানে গ্র্যান্ডপা বলে, কল রিসিভ করো, আর ও রিসিভ করে। সেখানে ব্যান ছিল আর সে বলছিল, আমি আজকে হসপিটালে গিয়েছিলাম, আমি অনেক সমস্যায় আছি। জেসমিন তো অবাক হয়ে ভাবছিল সে কি সত্যি আমার ফিলিংসের কোনো পরোয়া করে, তাই আমার সামনে কল রিসিভ করতে চায়নি। সেখানে বান বলে, আমার হার্টে যে প্রবলেম আছে সে প্রবলেম আবারও শুরু হয়ে গেছে। জ্যান বলে, ডাক্তারের নাম্বার দাও, আমি খোঁজ নিচ্ছি। বান বলে, না তার কোনো প্রয়োজন হবে না, তুমি কি একটু আসতে পারো। গ্র্যান্ডপা তো রেগে যায় আর সেখানে জ্যান ফোন কেটে দেয়, কিন্তু জেসমিন বলে তোমার যাওয়া উচিত। তারপর জ্যান তো হসপিটালে বানের সাথে দেখা করার জন্য যায় আর ওকে জিজ্ঞেস করে, তোমার হেলথ এখন কেমন আছে। সেখানে বান বলে, আমি এখন অনেক পেরেশান আছি। জ্যান বলে, কেন কি হয়েছে। বান বলে, আমরা কি আবারও একসাথে হতে পারি। সেখানে জ্যান বলে, আমি তোমাকে আগেও বলেছি জেসমিন আমার বাচ্চার মা হতে চলেছে। বান বলে, সেই সব কিছু কোনোভাবে করেছে, সে একদমই ভালো কোনো মেয়ে নয়, সে তোমার টাকার পেছনে আছে। সেখানে জ্যান বলে, সে সবার থেকে আলাদা, তাই ভালো হবে তার ব্যাপারে তুমি কিছুই না বলো, কারণ আমি তার বিরুদ্ধে কিছুই শুনতে চাই না। তারপরে সিনে দেখা যায় জ্যান এবং জেসমিন গ্র্যান্ডপার পাশে বসেছিল। সেখানে গ্র্যান্ডপা বলে, আমাদের পরিবারে অনেক বড় একটা ইভেন্ট হবে, এখানে আমরা অনেক মানুষদেরকে ইনভাইট করব আর আমরা পুরো পরিবার একসাথে হব, আর আমরা বউ পরিবারের ওল্ড হাউসে যাব। আর জেসমিন, সেখানে তোমাকে আমাদের পরিবারের বউ হিসেবে সবার সামনে পরিচয় করে দেওয়া হবে। তখনই পেট থেকে বাচ্চা বলে, মা তোমার সেখানে আরো সতর্ক থাকতে হবে, কারণ আমি জানতে পেরেছি লিলি এবং বান গোপনে দেখা করেছে, তারা কিছু প্ল্যানিং করছে আর ইয়ানো তাদের সাথে জড়িত। এখানে যেন তো অনেকটাই পেরেশান হয়ে যায়, মানে এখন কনফার্ম হয়ে যায় সেও তার মনের কথা বুঝতে পারে। জেসমিন মনে মনে তার বাচ্চাকে বলে, তুমি চিন্তা করো না, সব আমি সামলে নিব। সেখানে বাচ্চা বলে, বাবাও তোমাকে ভালোবাসে, সেও তোমাকে সাহায্য করবে। অন্যদিকে চ্যান তো সেক্রেটারিকে বলছিল, আমাদের পুরনো ওল্ড হাউসে আরো বেশি সিকিউরিটি বাড়িয়ে দাও আর আরো কয়েকজন গার্ডকে লিলি এবং বানের পেছনে লাগিয়ে দাও, আমি চাই না সেখানে অন্য কোনো সমস্যা হোক। সেখানে সেক্রেটারি বলে, আপনি কি মিস জেসমিনকে নিয়ে অনেক পেরেশান। সেখানে চ্যান বলে, হ্যাঁ পেরেশান তো হওয়ারই কথা, সে গর্ভবতী আর আমি কোনো রিস্ক নিতেই চাই না। অন্যদিকে জেসমিন তো সবকিছুর প্যাকিং করছিল আর ওকে বাচ্চা বলছিল সে কিভাবে সবার সাথে কথা বলবে, কিভাবে সব শত্রুদের কাছ থেকে ওর বাঁচতে হবে। তারপরে সিনে চ্যান এবং জেসমিন সেখানে পৌঁছে যায়। সবাই তো জেসমিনকে দেখার পর বলা বলি করছিল সে চ্যানের ওয়াইফ হয়, আর সেখানে অনেকেই জেসমিনকে দেখে অনেক প্রশংসা করছিল। আর লিলি তো এসব দেখার পর চলে পড়ে যায়, আরও ভাবছিল তোমার এই খুশিকে আমি বরবাদ করে দিব। কিছুক্ষণের মধ্যেই সেখানে বানও চলে আসে এবং লিলির সাথে গিয়ে দেখা করে। লিলি তো বানকে বলে, তুমি কি সবকিছু রেডি করে ফেলেছো। সেখানে বান বলে, হ্যাঁ সব ঠিক হয়ে গেছে, আজকে সবার সামনে জেসমিনের অনেক অপমান হতে হবে আর আজকে ওকে কেউ বাঁচাতেও পারবে না। অন্যদিকে চ্যানের পরিবারের তৃতীয় আন্টি আসে, বান তো গিয়ে সে আন্টির সাথে কথা বলতে শুরু করে দেয়।
আর সে সেখানে জেসমিনকে আনে আর বলে সে হচ্ছে জেসমিন, সেই পরিবারের বড় মেয়ে। সেখানে আন্টি তো বলতে শুরু করে, তুমি সে মেয়ে যার সাথে ইয়ানের বিয়ে ফিক্স হয়েছিল, আর তুমি বিয়েতে এত হাঙ্গামা করেছিলে, আর সবকিছুর পরে চেনের গলায় পড়ে গেছো। সেখানে জেসমিন বলে, আপনি হয়তো পুরো ব্যাপারটা জানেন না, সেখানে টেস্ট করা হয়েছিল আর প্রমাণ হয়ে গেছে আমার গর্ভের বাচ্চা চেনেরই। তাছাড়া গ্র্যান্ডপাও জানিয়ে দিয়েছে সে লোকদের কথাই বিশ্বাস করে না, প্রমাণে বিশ্বাস করে। আর কেউ যদি গ্র্যান্ডপার এই কথা না শোনে তাহলে সে তাকে শাস্তি দিবে। এই আন্টি তো রেগে যায় আর মনে মনে ভাবছিল সে বৃদ্ধ লোকটার নাম নিয়ে সে আমাকে ভয় দেখাচ্ছে। সে তো আসলে অনেক বেশি চালাক। অন্যদিকে সে পার্টির মধ্যে বান্তু লিলিকে ইশারা করে আর লিলি সেখানে ইচ্ছে করে তার উপরে ড্রিঙ্ক ফেলে দেয়। তো জলদি করে জেসমিনের কাছে চলে আসে। লিলি বলে, সরি, আমি তো শুধু কথা বলতেই আসছিলাম। সেখানে জ্যান বলে, ওর কাছ থেকে দূরে থাকো। জেসমিন তার জামা চেঞ্জ করার জন্য যায়। সেখানে জ্যান তো ওয়েটারকে বলে তার পেছনেই থেকো, তার সাথে যাবে আর তার সাথেই আসবে। অন্যদিকে জেসমিন তো উপরে যাচ্ছিল, ওকে ওর বাচ্চা বলে তোমার উপরে চোরের অপবাদ দেওয়া হবে। সেখানে একটা হেয়ারপিন আছে যা তৃতীয় আন্টির, যে হেয়ারপিন সে আন্টির অনেক বেশি প্রিয়। অন্যদিকে তাকে একটা রুমে দিয়ে আসা হয় আর সে রুমে যাওয়ার পর সে হেয়ারপিনও সে পেয়ে যায়। সে ওয়েটার মেয়েটি লিলির কাছে আসে আর বলে, আমি আমার কাজ করে দিয়েছি। তারপর ইচ্ছে করে লিলি এবং সে ওয়েটার দরজা ধাক্কাতে শুরু করে। ও তো দরজা খোলে। লিলি জেসমিনকে বলে, তুমি কেন দরজা খুলছিলে না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তখনই সে ওয়েটার বলে, এখানে তো হেয়ারপিন ছিল, এই ড্রয়ারও খোলা এবং হেয়ারপিনও নেই। তারপর দেখা যায় জেসমিনকে সবার সামনে নিয়ে যাওয়া হয় এবং তার উপরে চোরের অপবাদ দেওয়া হয়েছিল। সবাই যখন জেসমিনকে দোষারোপ করছিল তখনই চ্যান আসে আর বলে সবাইকে তল্লাশি করা হোক। সবার আগে জেসমিনকে তল্লাশি করা হয় কিন্তু কিছুই পাওয়া যায় না। সেখানে জেসমিন বলে, আমার তো মনে হচ্ছে এই সব কিছু কেউ ইচ্ছে করে করছে। তখনই জেসমিনের কাছে একটা বাচ্চা আসে আর বলছিল, আপনার সে রুমে যাওয়ার আগে গোলাপি জামা পরা সে আন্টি সে রুমে গিয়েছিল আর এরকম মনে হচ্ছিল সে কিছু নিয়ে বের হয়েছে। এবার তো চ্যান অনেক বেশি রেগে যায় আর ওই চিল্লিয়ে বলে, মনে হচ্ছে এবার তুমি আমার হাতেই মরবে। আমি তোমাকে বারবার বলছি জেসমিনের কাছ থেকে দূরে থাকো। লিলি সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, এসব কিছুর পেছনে বানু ছিল, সেই আমাকে বলেছে। কিন্তু বানু সেখানে অস্বীকার করে আর বলে সে আমার উপরে ভুল অভিযোগ তুলছে। সেখানে গ্র্যান্ডপা বলে, আমি সবই বুঝতে পারছি, আমি এতদিন নরম ছিলাম, কিন্তু আর নয়, তুমি জেসমিনের অনেক ক্ষতি করার চেষ্টা করেছো, এবার তুমি আর এই পরিবারে আসতেই পারবে না। বানু সেখানে কিছুই বলতে পারে না। আরও সেখানে জেসমিনকে বলছিল, তুমি এখন অনেক খুশি তাই না? এবার জেসমিনও তো অনেক রেগে যায়, তাকে জ্বর মারে আর বলে, তুমি কি চাও? তুমি কেন আমার পেছনে পড়ে আছো? তোমার মাথায় কি ব্যাপারটা ঢুকছে না? চ্যান আমাকে বিয়ে করবে, আমি তার বাচ্চার মা হতে চলেছি। তোমার কাছে যখন সুযোগ ছিল তুমি তো পালিয়ে গিয়েছিলে, আর এখন এরকম ভাবে এসেছো, তুমি তাকে ছাড়া থাকতেই পারবে না। যখন থেকে এসেছো বারবার একটার পর একটা সমস্যা করেই যাচ্ছ। এখন ভালো হবে তুমি এই জায়গা থেকে চলে যাও। তারপরে সিনে জেসমিন তার রুমে বসেছিল, ওর কাছে চ্যান আসে, ওকে কোট পরিয়ে দেয় আর ও সেখানে জেসমিনের পাশেই বসে পড়ে। সেখানে জেসমিন ওকে ধন্যবাদ জানায়। চ্যান বলে, ধন্যবাদ কেন বলছো, আমি কি তোমার জন্য কিছু করতে পারবো না? জেসমিন বলে, না না, তুমি আজকে আমার জন্য দাঁড়িয়েছো, তাও আবার সবার সামনে। চ্যান বলে, এটা আমার দায়িত্ব ছিল আর আমি জানি কে এসব কাজ করতে পারে। সেখানে জেসমিন ওকে জিজ্ঞেস করে, তুমি এসব কিছু কিভাবে জানো? তখনই বাচ্চা তার মাকে বলে, মা তুমি বাবাকে ভালোভাবে জিজ্ঞেস করো। তখনই জেসমিন দাঁড়িয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার বাচ্চার কথা শুনতে পাও? তখন তো চ্যান হঠাৎ করে ওর অনেক বেশি কাছে চলে আসে, ওর বুকের মধ্যে মাথা রাখে। সেখানে ওর পেটের মধ্যে মাথা রেখে বাচ্চার কথা শুনতে চাচ্ছিল। তারপরে সিনে গ্র্যান্ডপাকে বলছিল, তুমি একদমই চিন্তা করো না, আমি আর চ্যান থাকতে কেউ তোমাকে পেরেশান করতে পারবে না। আর আমি খুব জলদি চ্যানের সাথে কথা বলছি যাতে সে তাড়াতাড়ি করে তোমাকে বিয়ে করে। সেখানে জেসমিন বলে, না এরকম করতে হবে না। সেখানে গ্র্যান্ডপা বলে, না আমি চাই জলদি করে তোমাদের বিয়ে হয়ে যাক, আর আমি জানি তুমি এই দুনিয়ার সব থেকে ভালো ব্রাইড হবে। অন্যদিকে বান্তু হসপিটালের ডাইরেক্টরের কাছে যায় আর অনেকগুলো টাকা অফার করে বলে, আমি চাই যে কোনো ভাবেই হোক তুমি জেসমিনের গর্ভের বাচ্চাকে মেরে ফেলো। কিন্তু ডাইরেক্টর বলে, না আমি পারবো না। সেখানে বান বলে, আমি তোমাকে এতগুলো টাকা অফার করছি। সেখানে সে ডাইরেক্টর বলে, আমার কাছে আরেকটা প্ল্যান আছে। কত মানুষ রেগুলার চেক আপ করার জন্য হসপিটালে আসে, তখন যদি কারো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন তো কারো উপরই দোষ আসবে না, তাই হসপিটালে কাউকে মারার থেকে এটাই ভালো হবে। সেখানে বান্তু এই আইডিয়া পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তারপরে সিনেমার কাছে ওর প্যারেন্টস আসে এবং তারা তার সাথে অনেক ভালো ব্যবহার করছিল। তিনি সেখানে ওনাদেরকে দেখার পর অনেকটাই শকডে চলে যায়। মা তাকে উপহার দেয় বাচ্চার জন্য।
এখানে জ্যান্ত খাবার রেডি করতে বলে। তারপর তারা সবাই মিলে খাবার খাচ্ছিল। বাচ্চা মনে মনে বলে নানাকে অনেক বেশি হ্যাপি মনে হচ্ছে, কিন্তু নানিকে একটু স্যাড। জেসমিন তো অবাক হয়ে ভাবছিল তারা কি সত্যি আমার সাথে দেখা করতে এসেছে নাকি অন্য কিছু। তারপর দেখা যায় তারা তো জেসমিনকে একটা রুমে নিয়ে আসে। এখানে বাবা ওকে বলে তুমি এত বড়লোক পরিবারে থাকছো, তোমার জন্য টাকা কোনো ব্যাপার না। আসলে তোমার ভাই তো অ্যাব্রোডে যেতে চায় পড়াশোনা করার জন্য, তাই আমাদের কিছু টাকার প্রয়োজন। কোম্পানির কি অবস্থা তুমি তো এই ব্যাপারেও জানো। জেসমিন জিজ্ঞেস করে আপনাদের কত টাকা লাগবে। সেখানে মা তো হ্যাপি হয়ে যায় আর বলে 3 মিলিয়ন টাকা। জেসমিন তো শপে চলে যায় আর বলে আমার কাছে এত টাকা নেই। মা বলে জেনের কাছে যাও। সেখানে জেসমিন বলে আপনাদের মাথা কি খারাপ হয়ে গেছে? আমি এই বাড়িতে থাকছি, তারা আমার সাথে এত ভালো, আপনারা চাচ্ছেন আমি তাদেরকে ধোকা দেই? আমি তাদের টাকা পয়সা গায়েব করে আপনাদেরকে দিতে পারবো না, এরকম আশা আমার কাছ থেকে করবেন না। আর তাদেরকে তাড়িয়ে দেয়। অন্যদিকে চ্যান তো বাইরে থেকে সবকিছুই শুনে ফেলে। তারপর দেখা যায় তারা আবারও তো চ্যানের সাথে বসেছিল। এখানে জেসমিনের বাবা তো কান্নাকাটি শুরু করে দেয় আর বলে আমার টাকার অনেক বেশি প্রয়োজন, আমার উপরে অনেক ঋণ আছে যা আমি একেবারেই পরিশোধ করতে পারছি না। সেখানে মাও বলছিল আমাদের ছেলেকেও অ্যাব্রোডে পাঠাতে হবে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। চ্যান তো জিজ্ঞেস করে কত টাকা লাগবে, তারা বলে 200 মিলিয়ন। এবার তো জেসমিনের মাথা পুরোই খারাপ হয়ে যায়। চ্যান তো বাটলারকে বলে চেক আনতে, কিন্তু জেসমিন তো দাঁড়িয়ে যায় আর বলে কোনো দরকার নেই, তাদেরকে টাকা দেওয়ার কোনো দরকার নেই। জেসমিনের বাবা তো সেই জায়গায় ওর উপর চিল্লাতে শুরু করে। জেসমিনকে ওর প্যারেন্টসেরা অনেক বেশি কথা শোনাচ্ছিল। এবার তো চ্যানও রেগে যায় আর ধাক্কা মেরে দুজনকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে চ্যান তার সেক্রেটারির মাধ্যমে জানতে পারে জেসমিনের বাবার কোম্পানিতে যেসব সমস্যা হচ্ছে সবই ব্যান করাচ্ছে, আর বর্তমানে জেসমিনের পরিবার জেসমিনকেই হার্ট করার চেষ্টা করছে। চ্যান বলে এই ব্যাপারে অ্যাকশন নাও। অন্যদিকে জেসমিনের বাবা ডাইরেক্টরের কাছে যায় আর টাকা দিয়ে বলছিল জেসমিনের ব্যাপারে খারাপ খারাপ কথা ছড়াতে। সে ধনী পরিবারে যাওয়ার পর আমাদের সাথে এরকম ব্যবহার করছে। যখন এসব ব্যাপারে কথা বলছিল তখনই সেখানে 2জন গার্ডের আসে। সেখানে গার্ড আসার পর তো জেসমিনের বাবাকে বলে আপনার কাছে 2টা অপশন আছে। জেসমিনের বাবা তো পুরাই শপে চলে যায়। সেখানে গার্ড বলে মিস্টার সেন আপনাকে অপশন দিয়েছে। প্রথম অপশন হলো সে আপনাকে কিছু টাকা ঋণ দিবে, যা দিয়ে আপনি আপনার ঋণ পরিশোধ করতে পারবেন, আর তারপর আপনি মিস জেসমিনের আগে পেছনে ঘুরতেও পারবেন না আর ওনাকে আঘাত করারও চেষ্টা করতে পারবেন না। তাই চুপচাপ এ ব্যাপারে সিগনেচার করে দেন। কিন্তু ওনারা কিছু বলে না। তখন গার্ড বলে আমার কাছে দ্বিতীয় অপশনও আছে। তখনই সব পাওনাদাররা চলে আসে আর তারা জেসমিনের বাবাকে বলছিল আমাদের কাছ থেকে যত টাকা নিয়েছো তাড়াতাড়ি পরিশোধ কর, তাহলে আজকে এখানে আমি তোমাদেরকে মেরে ফেলবো। এবার তো জেসমিনের পরিবার পুরাই ভয় পেয়ে যায়, মানে সাইন করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। তারপরে সিনে আমাদেরকে দেখানো হয় জেসমিন তার হবু বাচ্চার জন্য সবকিছু রেডি করছিল আর সেখানে পেছন থেকে চ্যান ওকেই দেখছিল। জেসমিন তাকে দেখার পর বলে তুমি চলে এসেছো, আমাকে তো বলা হয়েছিল তোমার অনেক ইম্পর্টেন্ট মিটিং আছে, আসতে সময় লাগবে। সেখানে চ্যান স্মাইল করে আর বলে হ্যাঁ চলে আসলাম। মানে পেট থেকে বাচ্চা বলতে শুরু করে ইয়ে বাবা চলে এসেছে। যখনই আমার জন্ম হয়ে যাবে আমি তো দৌড়ে আমার বাবার কোলে উঠে যাব আর বাবার কোলে উঠে এত জোরে লাফ দিব। এই কথা শোনার পর তো চ্যান এবং ও দুজনেই স্মাইল করে। তখনই বাচ্চা আবারও বলে যদি বাবা আপনাকে হাগ করতো কতই না ভালো হতো, আমার তো মনে হতো সেই আমাকে জড়িয়ে ধরেছে। কিন্তু বাচ্চার কথা শুনে স্মাইল করতে শুরু করে এবং পেছন থেকে ওকে হাগ করে। সেখানে জেসমিনও তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং সেখানে ব্লাশ করছিল। অন্যদিকে বান তো আবার মিস্টার জাও নামের একটা লোকের কাছে যায় আরও সেই লোকটাকে বলছিল আমি জেসমিনের কাছ থেকে প্রতিশোধ নিতে চাই, আপনার আমাকে সাহায্য করতে হবে। লোকটা রাজি হচ্ছিল না, তাই ও বলে আমি আপনার সব ইলিগাল কাজের নোটিশ পুলিশকে দিয়ে দিব। তাই সে মিস্টার জাও তো রাজি হয়ে যায় তার কাজ করতে। অন্যদিকে সেক্রেটারি চ্যানকে বলে সে আবার মিস্টার জাওয়ের সাথে দেখা করেছে, তার নিশ্চয়ই আরো কোনো প্ল্যানিং আছে। সেখানে চ্যান বলে জেসমিনের সেফটির আরো বেশি খেয়াল রাখো, তার আশেপাশে অনেকগুলো গার্ডকে লাগিয়ে দাও, যেখানেই যাক না কেন আশেপাশে যাতে সেফটি থাকে বা যাতে ওর কোনো ক্ষতি করতে না পারে। তারপরে সিনে জেসমিনের পা কেন জানি অনেক ব্যথা করছিল। তখনই জোরে বাচ্চা বলতে শুরু করে মার আবারও পা অনেক ব্যথা করছে, আমার বাবা এখন কোথায় আছে, তার তো আমার মায়ের পাশে থাকার কথা। বাচ্চা তো জোরে চিল্লিয়ে চিল্লিয়ে এসব কিছু বলছিল। চ্যান তো স্টাডি রুমে কাজ করছিল। সব শোনার পর সে তো জেসমিনের কাছে যায় আর সেখানে যাওয়ার পর তার পা মাসাজ করে দিচ্ছিল। সেখানে ফাইনালি চ্যান ওকে বলে আমিও বাচ্চার মনের কথা শুনতে পাই, আরও ফাইনালি জেসমিনকে বলে দেয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সেখানে ওকে কিস করে।
তারপরে সিনে জ্যাসমিন তো গ্র্যান্ডপার সাথে বসেছিল। তখনই সেখানে ডাইরেক্টর জ্যান আসে আর বলে, বাচ্চার অবস্থা অনেক খারাপ, বাচ্চার নেকের সমস্যা হয়েছে, তাই তাকে হসপিটালে আসতে হবে চেক আপ করাতে। সেখানে কিছু পরীক্ষাও করাতে হবে। পেট থেকে বাচ্চা বলছিল, না না, আমার তো কিছুই হয়নি, আমি পুরোপুরি সুস্থ আছি। মা তারা নিশ্চয়ই কিছু প্ল্যানিং করছে, তোমার কিছু করতে হবে। সেখানে জ্যাসমিন বলে, এসব পরীক্ষা কি বাড়িতে করা যাবে না? সেখানে ডাইরেক্টর জ্যান বলে, না, আপনাকে ভিআইপি রুমে শিফট করা হবে, কোনো সমস্যাই হবে না। সেখানে গ্র্যান্ডপা বলে, কোনো সমস্যা হলে পরিবার তোমাদের হসপিটালকে ছাড়বে না। ডাইরেক্টর জ্যান বলে, আমাদের ডাইরেক্টর যা বলেছে আমি তো তাই বলছি। সেখানে জ্যান আসে আর বলে, ঠিক আছে, আমি পার্সোনালি ওকে নিয়ে যাব টেস্ট করাতে। তারপরে সিনে দেখা যায় তার চেক আপ করা হচ্ছিল। সেখানে জ্যান ওকে বলে, বাচ্চা একদম ঠিক আছে, টেনশন নিও না, আমি আছি। তারপর ও যখন বাইরে যায় তখনই সেখানে একজন স্টাফ ভেতরে ঢুকে যায় আর সে তো জ্যাসমিনের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু সেখানে ঠিক সময় তাকে ধরে ফেলা হয়। সেখানে জ্যান তো ওকে জিজ্ঞেস করে সবকিছু কে করতে বলেছে। সেখানে বান এবং ডাইরেক্টর জাওয়ের নাম সামনে চলে আসে। তাদের পর্দা ফাঁস হয়ে যায়। তারপরে সিনে দেখা যায় জ্যাসমিন বাচ্চার জন্ম দিচ্ছিল আর বাইরে তো গ্র্যান্ডপা উপহার নিয়ে বাচ্চার জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে দেখা যায় ফাইনালি আমাদের জ্যাসমিন অনেক কিউট একটা বাচ্চার জন্ম দেয়। কিন্তু অবাক করা বিষয়, বাচ্চা তো জামা পরেই পয়দা হয়েছিল। আসলে এসব কিছু ড্রামাতেই সম্ভব, কিন্তু সেখানে জ্যাসমিন এবং আমাদের হিরো অনেক বেশি হ্যাপি ছিল। এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। যাই হোক, মানলাম বাচ্চাটা আসলে জাদুকরি, কিন্তু জামা পরে পয়দা হয়েছে, এটা অনেক অবাক করা বিষয়। কিন্তু ড্রামাতে সবই সম্ভব। যাই হোক, জানাতে ভুলবে না এই ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।